বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি মাহমুদা রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ রয়েছ। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। শিক্ষার্থীরা, প্রথমেই আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রাখার জন্য। শিক্ষার্থীরা, করোনার এই প্রাদুর্ভাবে তোমরা নিশ্চয়ই সবাই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলছ। আবারও মনে করে দিচ্ছি, স্বাস্থ্যবিধি আমাদের সবাইকে মেনে চলতে হবে। তাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং যে ভাই বোন ছোট ছোট ভাই বোনরা রয়েছে বাসায়, তাদের সকলকে তোমরা ঘন ঘন হাত ধুতে, মাস্ক ব্যবহার করতে সাহায্য করবে। তো শিক্ষার্থীরা, এসো আমরা আমাদের পাঠ শুরু করি। আজ আমি তোমাদের পৌরনীতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রাজনৈতিক ব্যক্তিত্ব। আজকে আমরা নবাব আব্দুল লতিফ এবং নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ নিয়ে আলোচনা করব। প্রথমে এসো আমরা নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ নিয়ে আলোচনা করছি। আমরা দেখছি যে নবাব আব্দুল লতিফ 1828 সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছিলেন। খুব অল্প বয়সে তিনি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু এসব ভাষায় খুব পাণ্ডিত্য অর্জন করেন। জীবনের প্রথম দিকে লেখাপড়া শেষ করার পর তিনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। এরপর 1849 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। 1854 সাল থেকে 1867 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালে ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হিসেবে মনোনীত করেন। 1963 সালে মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিক্ষার প্রতি অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবে নিযুক্ত করেন। 1980 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব এবং আরও পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। সেই থেকেই তিনি নবাব আব্দুল লতিফ নামে পরিচিত। 1893 সালে তিনি ইন্তেকাল করেন। তো শিক্ষার্থীরা, আমরা নবাব আব্দুল লতিফের জীবনীটা একটু সংক্ষেপে জানতে পারলাম। এবার আমরা তার কর্মজীবন নিয়ে, তার সংস্কার
সমাজ জীবনের সংস্কার শিক্ষা বিস্তারে তিনি কি কি অবদান রেখেছেন সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখছি ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে নবাব আব্দুল লতিফ কিভাবে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছিলেন সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে, আধুনিক শিক্ষা বিস্তারে মুসলমানদের উদ্বুদ্ধকরণ। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ব্রিটিশ সরকার ইংরেজি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করলে মুসলমানদের চূড়ান্ত বিপর্যয় নেমে আসে। আমরা অতীতে ইতিহাস থেকে জেনেছি যে পলাশীর যুদ্ধের পর যখন সেই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মুসলমানদের কি বিপর্যয় নেমে আসলো, যে মুসলিম সমাজ তাদের এত উত্থান, তাদের প্রতিপত্তি ছিল, কিন্তু তারা এখন হয়ে গেল অসহায়, নিপীড়িত, নির্যাতিত। সেই থেকেই ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতিও একটি বিমাতাসুলভ আচরণ করেছে এবং বিশ্বাসঘাতকতা করার জন্য ইংরেজদের প্রতি মুসলমানদেরও একটি বিরূপ মনোভাব ছিল। তাই তারা ইংরেজি শিক্ষা থেকে নিজেদেরকে দূরে রেখেছিল। এই ইংরেজি শিক্ষা যখন রাষ্ট্র ভাষা হিসেবে চালু করা হয় তখন মুসলমান জনগণ দরিদ্র থেকে আরো দরিদ্রর দিকে ধাবিত হল। কেননা অধিকাংশ মুসলিম জনগণই ছিল কৃষক, শ্রমিক, কারিগর পেশার সাথে জড়িত। যার ফলে মুসলমানদেরকে যদি তাদের সমাজ ব্যবস্থার উন্নতি করতে হয় তাহলে কি করা দরকার? ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। এমনিতে ইংরেজদের প্রতি বিরূপ মনোভাব, তাদের মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করা, মুসলিম বিরোধী বিভিন্ন আইন প্রণয়ন, যেমন চিরস্থায়ী বন্ধ, এই বিভিন্ন আইন প্রণয়নের ফলে মুসলিম সমাজ আরো বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া সেই সময় গোঁড়া এবং কুসংস্কারচ্ছন্ন এক শ্রেণীর ধর্মীয় নেতা ইসলামী শিক্ষা এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে মুসলমানদের জন্য নাজায়েজ ঘোষণা করে। এইরকম একটি সমাজ ব্যবস্থার মধ্যে মুসলমানরা কিভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে? তাদের তো অবশ্যই শিক্ষার প্রয়োজন রয়েছে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ পদে অধিষ্ঠিত হতে না পারলে তারা সামাজিকভাবে তাদের মর্যাদা বৃদ্ধিও করতে পারবে না, অর্থনৈতিকভাবেও তারা অগ্রসর হতে পারবে না। এইরকম একটি অবস্থার মধ্যে নবাব আব্দুল লতিফ নিজেই ইংরেজি, আরবি ভাষা সহ বিভিন্ন ভাষা শিক্ষা লাভ করে নিজেকে প্রস্তুত করে মুসলিম জনগণকে এই ইংরেজি শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন। তাহলে দেখেছো যে মুসলিম সমাজ তখন
শিক্ষা দীক্ষায় কত পিছিয়ে ছিল, তাদের ভিতরে যে কষ্ট, তাদের মধ্যে যে যন্ত্রণা ছিল, সেই অভিমানেই কিন্তু তারা ইংরেজি শিক্ষা থেকে নিজেদেরকে দূরে রেখেছিল। এর ফলশ্রুতিতে সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক সকল ক্ষেত্রে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছিল। এরকম একটি সমাজ ব্যবস্থার মধ্যেই নবাব আব্দুল লতিফ নিজেকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন এবং মুসলিম সমাজকে শিক্ষার বিস্তারে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন। এরপরে আমরা দেখছি উনি কি করেছেন। মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা। 1863 সালে নবাব আব্দুল লতিফ মুসলিম সাহিত্য সমাজ সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। এটি কিন্তু ওই মোহামেডান লিটারেরি সোসাইটি। সেই সময় মুসলমান জনগণের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই মোহামেডান লিটারেরি সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এরপরে আমরা দেখছি মহসিন ফান্ড সুরক্ষা এবং সুব্যবস্থাকরণ। তোমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছ তো সবাই, তাই না? তিনি কত দয়ালু ছিলেন, কত দান করতেন সবাইকে। সেই হাজী মোহাম্মদ মহসিন একটু অর্থনীতি একটি ফান্ড রেখে গিয়েছিলেন দরিদ্র মেধাবী ছাত্রদের মধ্যে, তারা যাতে অর্থ কষ্টে তাদের লেখাপড়া বন্ধ না হয় সে ব্যাপারে তিনি একটি এই দরিদ্র মুসলিম জনগণকে সাহায্য করার জন্য একটি ফান্ড তৈরি করেছিলেন। নবাব আব্দুল লতিফ সেই সময় যে মুসলিম মেধাবী দরিদ্র ছাত্ররা ছিল, যারা লেখাপড়ার অর্থের কারণে হয়তো লেখাপড়া করতে পারছে না, অথচ তারা অত্যন্ত মেধাবী, এইসব ছাত্রদেরকে, মুসলিম ছাত্রদেরকে এই মহসিন ফান্ড থেকে তারা যাতে বৃত্তি পেতে পারে, তারা যাতে অর্থ সাহায্য পেতে পারে তাদের লেখাপড়াটা করার জন্য, তাই মহসিন ফান্ডকে সুরক্ষা এবং সুব্যবস্থা করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপরে আমরা দেখছি কলকাতা আলিয়া মাদ্রাসা উন্নতি এবং আধুনিকীকরণ। আমরা তো জানলামই যে সেই সময় আমাদের মুসলিম সমাজ আধুনিক শিক্ষায় কত পিছিয়ে ছিল। আলিয়া মাদ্রাসায় যেসব মুসলিম ছাত্রবৃন্দ সেই সময় লেখাপড়া করতেন, তারা যাতে এই পরিস্থিতিতে নিজেদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারেন, তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই এই কলিকাতা আলিয়া মাদ্রাসাকে উন্নত এবং আধুনিকীকরণের জন্য নবাব আব্দুল লতিফ অত্যন্ত সচেষ্ট ছিলেন এবং তিনি এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপর আমরা দেখছি হিন্দু কলেজকে সকল ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করতে প্রচেষ্টা। সেই সময় কলকাতা হিন্দু কলেজ নামে একটি কলেজ ছিল। সেই কলেজে শুধু হিন্দু ছেলেরাই, ছাত্ররাই পড়াশোনা করত। এই কলেজটিতে, কারণ তখন তো শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুব কম ছিল, তাই না? খুব কম। সেখানে যদি শুধু হিন্দু ছাত্ররাই লেখাপড়া করে, অন্য সম্প্রদায়ের যদি ছাত্ররা লেখাপড়া করতে না পারে, তাহলে তো তারা এগিয়ে যেতে পারবে না। এদিকে চিন্তা ভাবনা করেই নবাব আব্দুল লতিফ এই হিন্দু কলেজে যাতে সকল ধর্মের ছাত্ররা শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে ব্যাপারে তিনি জোর দাবি রাখেন, অর্থাৎ প্রস্তাব করেন।
তার এই প্রস্তাব গৃহীত হওয়ার পর এই হিন্দু কলেজই প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়। তোমরা কলকাতা প্রেসিডেন্সি কলেজের নাম শুনেছ না? এইটাই সেই প্রেসিডেন্সি কলেজ, যেটা আগে হিন্দু কলেজ ছিল। ওনার প্রস্তাবের, এই নবাব আব্দুল লতিফের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হিন্দু, মুসলিম সকল ধর্মের ছাত্ররা এতে পড়াশোনা করার সুযোগ লাভ করে এবং এই হিন্দু কলেজের নামটি পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করা হয়। এখন আমরা পড়ব যে নবাব আব্দুল লতিফকে অনেক সময় আমরা দেখেছি বলা হয় বাংলার স্যার সৈয়দ আহমেদ। কেন তাকে বাংলার স্যার সৈয়দ আহমেদ বলা হয়, আমরা সে ব্যাপারে একটু আলোচনা করব। উত্তর ভারতীয় স্যার সৈয়দ আহমেদের মতো নবাব আব্দুল লতিফও বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা লাভ করা ছাড়া মুসলিম সমাজের উন্নতি সাধন করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আধুনিক শিক্ষায় আমরা বড় হতে না পারি, তাহলে কি প্রতিযোগিতায় কোনো উচ্চ পদে যাওয়া যাবে? যাবে না। আর উচ্চ পদে যদি যাওয়া না যায়, সেক্ষেত্রে কি সমাজের অন্যান্যদেরকে কি সহযোগিতা করার ক্ষমতা হাতে আসবে? না। তাই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক সকল ক্ষেত্রে যদি ক্ষমতাকে আমরা পেতে চাই, আমাদের হাতের মুঠোয় আমরা ক্ষমতাকে আনতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এটা উত্তর ভারতীয় স্যার সৈয়দ আহমেদ এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। ঠিক তার মতো নবাব আব্দুল লতিফও বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা অর্জন করা ছাড়া মুসলিম সমাজকে কোনোভাবে উন্নতি করা সম্ভব নয়। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে নবাব আব্দুল লতিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই সাথে আলিয়া মাদ্রাসাগুলোকে উন্নতি এবং আধুনিকরণ করার ব্যাপারে অত্যন্ত সচেষ্ট ছিলেন। কারণ আলিয়া মাদ্রাসাগুলোতে পড়তো তখন মুসলিম ছাত্র। এই ছাত্ররা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে সমাজে উচ্চ পদে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যেই তিনি আলিয়া মাদ্রাসাগুলোকে উন্নতি এবং আধুনিকীকরণের ব্যাপারে অত্যন্ত সচেষ্ট ছিলেন। শিক্ষা বিস্তারে এই আব্দুল লতিফের অবদানের কথা স্মরণ করে তাকে চিরস্মরণীয় করে রাখার জন্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে নবাব আব্দুল লতিফ হল। এই যে শিক্ষা বিস্তারে স্যার সৈয়দ আহমেদের মতো নবাব আব্দুল লতিফও যে অবদান রেখেছেন যে ইংরেজি শিক্ষা ছাড়া মুসলিম সমাজের উন্নতি করা কোনোভাবেই সম্ভব নয়, তাই তাকে বাংলার স্যার সৈয়দ আহমেদ বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছ যে নবাব আব্দুল লতিফকে কেন বাংলার সৈয়দ আহমেদ বলা হয়? যে উত্তর ভারতীয় স্যার সৈয়দ আহমেদ মতো নবাব আব্দুল লতিফও বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা ছাড়া মুসলিম সমাজের উন্নতি করা কোনোভাবেই সম্ভব নয়। এই কারণেই তো তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে, আলিয়া মাদ্রাসাগুলোকে উন্নতিকরণের ব্যাপারে, আধুনিকীকরণের ব্যাপারে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই তাকে এই যে শিক্ষা বিস্তারে তার যে অবদান, এই অবদানের জন্যই তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা তাহলে নবাব আব্দুল লতিফ সম্পর্কে বুঝতে পারলে।
আমি আবার একটু তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে খুব সংক্ষেপে আমরা তার জীবনীটা একটু আলোচনা করে নিই। যে তিনি 1828 সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকে লেখাপড়ার ব্যাপারে ব্যাপারে তিনি অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছিলেন। মনোযোগ না থাকলে কি লেখাপড়া হয় না। তোমরা যদি পড়তে বসো, যদি মনোযোগ না থাকে, যদি এদিক ওদিক মন থাকে, তাহলে কি পড়া হয় না। পড়তে গেলে অবশ্যই মন দিয়ে পড়তে হবে। নবাব আব্দুল লতিফ সেই শিশুকাল থেকেই অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছিলেন। খুব মনোযোগ দিয়ে তিনি লেখাপড়া করতেন, যার ফলে খুব ছোট সময়, অল্প বয়সে কিন্তু তিনি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু এসব ভাষায় অত্যন্ত পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। দেখো, এতগুলো ভাষা নিজের আয়ত্ত আনতে গেলে কত পরিশ্রম করতে হয়েছে, কত লেখাপড়া করতে হয়েছে। যে ছোটবেলাতেই তিনি এগুলো অর্জন করতে সক্ষম হয়েছিলেন। লেখাপড়া শেষ করার পর জীবনের প্রথম দিকে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিলেন। এরপর 1849 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ব্রিটিশ সরকারের সরকারি চাকরিতে যোগদান করেন। 1854 সাল থেকে 67 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 1862 সালে ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হিসেবে মনোনীত করেন। দেখো, কতখানি যোগ্যতা অর্জন করলে ব্রিটিশ সরকারের কাছ থেকে এমন সম্মান পাওয়া যায়। হ্যাঁ, একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সেই সময়, যার ফলে ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হিসেবে মনোনীত করেছিলেন। 1863 সালে মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। কারণ তখন মুসলমানদেরকে উন্নতি করতে গেলে লেখাপড়া জানতে হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে তিনি মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। লেখাপড়া অর্থাৎ শিক্ষার প্রতি তার যে আগ্রহ, তার যে অনুরাগ, এটা দেখেই ব্রিটিশ সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবে তাকে নিযুক্ত করেন। 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব উপাধি দেন এবং আরও পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। 1893 সালে তিনি আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যান, অর্থাৎ ইন্তেকাল করেন। তার অবদান সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করছি সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে তার কি অবদান। হ্যাঁ, তিনি কি করেছিলেন। এই যে ইংরেজি ভাষা তথা মুসলিম জনগণের আধুনিক শিক্ষার উদ্বুদ্ধকরণ, এই 19বিংশ শতাব্দীর মাঝামাঝিতে ব্রিটিশ সরকার ঘোষণা করলো যে ইংরেজি হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে এখন সব ক্ষেত্রে প্রযোজ্য, চালু করা হলো ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে। কিন্তু মুসলমানরা তো ইংরেজি শিক্ষিত হতে চেতেন না, তারা এ থেকে অনেক দূরে সরেছিল। তাদের ভিতরে অনেক অভিমান, অনেক দুঃখ কষ্ট ছিল, যার প্রতি ইংরেজদের প্রতি তাদের খুব বিদ্বেষ ছিল। এই ঘৃণার কারণে তারা ইংরেজ শিক্ষার থেকে দূরে ছিল। আর সেই সাথে সেই সময় গোঁড়া এবং কুসংস্কারচ্ছন্ন এক শ্রেণীর ধর্মীয় নেতা এই ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে মুসলমানদের জন্য নাজায়েজ ঘোষণা করে। যার ফলে সবাই তো আর এই যেহেতু সবাই তখন লেখাপড়ার থেকে অনেক দূরে, অশিক্ষিত বেশি ছিল জনগণ, আর জনগণের অধিকাংশই ছিল নিম্ন দরিদ্র, অর্থাৎ এই কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের সংখ্যায় তখন বেশি ছিল। যার ফলে ওই যা বলে নেতৃবৃন্দ তারা সেটাই বিশ্বাস করতেন। এই অবস্থার মধ্যে নবাব আব্দুল লতিফ কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমাদেরকে উপরে উঠতে গেলে, আমাদেরকে উন্নতি লাভ করতে গেলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তাই তিনি নিজে আগে ইংরেজি শিক্ষা, আরবি শিক্ষায় পারদর্শী হন। শুধু তাই না, এই ইংরেজি আরবির সাথে তিনি অন্যান্য ভাষায় নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলেন এবং সেই সাথে মুসলিম সমাজকে এগিয়ে নিতে, তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে, উদ্বুদ্ধ করতে আপ্রাণ চেষ্টা করেন। তারপর আমরা দেখছি মোহামেডান লিটারেরি সোসাইটি। এটা উনি স্থাপন করেছিলেন কবে? 1863 সালে। অর্থাৎ যেটা ও যে মুসলিম সাহিত্য সমাজ, সেটাই কিন্তু এই মোহামেডান লিটারেরি সোসাইটি। সেই সময় মুসলমান জনগণকে শিক্ষা বিস্তারে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, ভূমিকা পালন করেছিল। তারপরে আমরা দেখছি মহসিন ফান্ডকে সুরক্ষা এবং সুব্যবস্থাকরণ। হাজী মোহাম্মদ মহসিনের যে ফান্ড ছিল, দরিদ্র মেধাবী ছাত্রদেরকে অর্থ প্রদান করে সাহায্য করা তাদের লেখাপড়ার ব্যাপারে, সেটা যাতে সুনিশ্চিতভাবে করা যায়, সুশৃঙ্খলভাবে প্রদান করা যায়, এই দরিদ্র মেধাবী মুসলিম ছাত্রদেরকে লেখাপড়ার কাজে সাহায্য করতে, সেই ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অর্থাৎ এটাকে সুরক্ষা এবং সুব্যবস্থাকরণের দিকে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এরপরে আমরা দেখছি কলকাতা আলিয়া মাদ্রাসা উন্নতি এবং আধুনিকীকরণ। কারণ আলিয়া মাদ্রাসাগুলোতে তখন মুসলিম ছাত্ররাই তো পড়াশোনা করতো, আর তারা তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চেত না। তারপরে আধুনিক শিক্ষায় তারা তাদের প্রতি তাদের একটু বিরূপ ছিল। এইটা যাতে না হয়, তারা যাতে ইংরেজি শিক্ষা, এই আরবি শিক্ষার পাশাপাশি, আলিয়া মাদ্রাসা আরবি শিক্ষার পাশাপাশি তারা যাতে ইংরেজি শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও তারা জ্ঞান অর্জন করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি এই কলকাতা আলিয়া মাদ্রাসাকে উন্নতি এবং আধুনিকরণের ব্যাপারে অত্যন্ত সচেষ্ট ছিলেন। তারপর আমরা দেখছি হিন্দু কলেজ। কলকাতা হিন্দু কলেজে সব ধর্মের ছাত্ররা যাতে লেখাপড়া করার সুযোগ পায়, সে ব্যাপারে তিনি প্রস্তাব রেখেছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময় হিন্দু কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্ররাই লেখাপড়া করত। এই হিন্দু ছাত্রদের পাশাপাশি যাতে অন্য ধর্মের, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যারা অন্য ধর্মের ছাত্ররা রয়েছে, তারা যাতে লেখাপড়া করার সুযোগ পায়, সেই প্রস্তাব তিনি রেখেছিলেন। এবং পরবর্তীতে এই প্রস্তাবটি যখন গৃহীত হয়, তখন কিন্তু হিন্দু ছাত্রদের পাশাপাশি অন্য ধর্মের ছাত্ররা এই কলেজে পড়তে পারত। তবে এই কলেজের নামকে, হিন্দু কলেজের নামের পরিবর্তে কলেজটির নামকরণ করা হয় কলকাতা প্রেসিডেন্সি কলেজ। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কেন? উত্তর ভারতীয় সৈয়দ আহমেদের মতো তিনিও বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা অর্জন করতে না পারলে মুসলিম সমাজের উন্নতি সাধন করা কোনোভাবে সম্ভব নয়। তাই মুসলমানদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার ব্যাপারে তিনি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং আলিয়া মাদ্রাসাগুলোকে উন্নতি এবং আধুনিকীকরণ করতে সচেষ্ট ছিলেন। এই যে মুসলমানদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানের কথা মনে রেখে তার কারণে তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়ে থাকে। এই নবাব আব্দুল লতিফের শিক্ষা বিস্তারের অবদানের কথা স্মরণ করে রাখার জন্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে নবাব আব্দুল লতিফ হল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই
নবাব আব্দুল লতিফ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ। এবার এসো আমরা পরবর্তীতে আলোচনা করি। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ। তোমরা তো নাম শুনেছ, তাই না? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন মনে আছে? এই যে ঢাকার নবাব পরিবার, কোথায়? পুরাতন ঢাকায় না? হ্যাঁ, সেখানে কি আহসান মঞ্জিলে তো গিয়েছো, তোমরা দেখেছো তো। এই আহসান মঞ্জিলেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, ঢাকার নবাব পরিবারে তিনি 1871 সালে, এই যে নবাব স্যার সলিমুল্লাহ আমরা আলোচনা করব এখন, তিনি কবে করেছিলেন? 1871 সালে এই নবাব পরিবারে আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল খাজা আহসানুল্লাহ, আর পিতামহ অর্থাৎ দাদার নাম ছিল খাজা আব্দুল গনি, আর সলিমুল্লাহর নাম হচ্ছে খাজা সলিমুল্লাহ। তিনি নবাব পরিবারে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন। নবাব পরিবারের সন্তান, তাহলে কোন আদরে কিভাবে লালিত পালিত হয়েছেন, তাই না? লেখাপড়া শেষ করার পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি এই সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। নবাব পরিবারের সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলেও এই বাংলার মুসলিম দরিদ্র জনগণ তাদের দুর্দশা দেখে, তাদের দুঃখ কষ্ট দেখে তিনি তাদের মাঝে এসে নিজেকে বিলিয়ে দেন, অর্থাৎ সক্রিয় হন তিনি রাজনীতিতে এই মুসলিম জনগণের ভাগ্যের উন্নতি করার লক্ষ্য নিয়ে। স্যার সৈয়দ সলিমুল্লাহ 1915 সালে ইন্তেকাল করেন। আমরা এখন তার বিভিন্ন অবদান নিয়ে আলোচনা করব। প্রথমে এসো আমরা তার রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা করছি। বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গের নাম তো তোমরা শুনেছ। সেটা কবে হয়েছিল? 1905 সালে, তাই না? কেন হয়েছিল? যে এই যে ভারতবর্ষের বাংলা প্রদেশ, এত বড় একটা প্রদেশ, এখানে যে মুসলমান জনগণ ছিল তাদের অধিকাংশ, প্রদেশের অধিকাংশ জনগণই ছিল মুসলিম, কিন্তু তারা ছিলেন অত্যন্ত দরিদ্র। কৃষক, শ্রমিক, কারিগর শ্রেণী সম্প্রদায়ের লোকই ছিল মুসলিম বেশি। তাই তাদের ভাগ্যের উন্নতি সাধন করার জন্য স্যার সৈয়দ সলিমুল্লাহ এগিয়ে আসেন। সেই সময় সেই চিরস্থায়ী বন্দোবস্তের কারণে জমিদার শ্রেণীর অধিকাংশই ছিল ব্রিটিশ সরকারের আশীর্বাদ পুষ্ট, অর্থাৎ তাদের মনোনীত, তাদের প্রতি যাদের আকৃষ্ট ছিল সেই হিন্দু জমিদারের সংখ্যাই ছিল বেশি, যার ফলে মুসলিম জনগণ নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হতে থাকে। সেই সময় তারা পাট উৎপাদন করত, পাট বিদেশে বিক্রি করে অর্থ দিয়ে কলকাতাকে শ্রীবৃদ্ধি করা হতো, কলকাতাকে আধুনিকরণ করা হতো, কিন্তু সেই গ্রামের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন সাধন করা হতো না। তাই গরিব এই জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাকে ভাগ করে বাংলা এবং আসামকে নিয়ে একটি নতুন প্রদেশ প্রতিষ্ঠা করার জন্য সেই সময় ব্রিটিশ সরকারের কাছে জোর দাবি জানিয়ে আসছিলেন এই স্যার সৈয়দ সলিমুল্লাহ, নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ। মুসলিম জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তিনি যে দাবি দেওয়াটা করেছিলেন, সেটাই তার নেতৃত্বে এই দাবি দেওয়া সংগঠিত হয়েছিল। এদিকে সেই সময়
ব্রিটিশ লর্ড কার্জন ছিলেন বাংলার ভাইসরয়। তিনি দেখেছিলেন যে এত জনসংখ্যা বিপুল জনসংখ্যা বিশিষ্ট আর এই বিশাল আয়তন বিশিষ্ট বাংলা প্রদেশকে প্রশাসনিকভাবে এটাকে মেনটেন করা খুব কঠিন হয়ে পড়ছিল। তাই যদি এটাকে ভাগ করা যায় তাহলে প্রশাসনিক ক্ষেত্রেও তাদের জন্য সুবিধা। এই যে তোমরা যখন ক্লাসে বেশি স্টুডেন্ট হও আমরা কি করি, সেকশন করে দেই না? কেন করি? যাতে তোমরা লেখাপড়াটা ভালো করে বুঝতে পারো, আবার শিক্ষকও যাতে তোমাদের ঠিক মতো পড়াতে পারেন। ঠিক এরকম লর্ড কার্জনও দেখলো যে এত বড় একটা প্রদেশ, এত বিশাল আয়তন আর এত বিপুল জনগণ, এটা কন্ট্রোল করা তাদের পক্ষে খুব কষ্টকর হচ্ছিল। তাই মুসলমানরাও খুশি হবে যদি এটাকে নতুন একটা প্রদেশ সৃষ্টি করা হয়, বিভক্ত করে দেওয়া হয় বাংলাকে, তাহলে তাদের নিজেদেরও সুবিধা প্রশাসনিক, আবার মুসলমানদেরও খুশি করা যায়। এই দিকে করে তারা এই বাংলাকে ভাগ করে দুটো প্রদেশ করলো, বাংলাকে বিভক্ত করলো। সেটা হলো 1905 সালের সেপ্টেম্বরের 1 তারিখ, আর এটা কার্যকর হলো 15ই অক্টোবর থেকে, 1905 সালের 15ই অক্টোবর থেকে। এই বঙ্গভঙ্গ করার ফলে আসাম এবং বাংলা নিয়ে একটি নতুন প্রদেশ সৃষ্টি হলো, আর এই প্রদেশের রাজধানী হলো ঢাকা। অর্থাৎ ঢাকাকে কেন্দ্র করে তখন বিভিন্ন অফিস, আদালত, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটল, যার ফলে মুসলমান জনগণ কি তাদের আশার আলো দেখতে পেল যে এবার হয়তো তাদের ভাগ্যের কিছু হলেও পরিবর্তন ঘটবে, তাদের জীবনযাত্রার মান উন্নতি হবে। এই বঙ্গভঙ্গ করার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনিই হলেন নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ। এরপর আমরা দেখছি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন। এই যে বঙ্গভঙ্গ করা হলো মুসলিমদের দাবির পরিপ্রেক্ষিতে, কিন্তু এর বিরোধিতা যে হিন্দুরা করবে না, সেই সময় যে শিক্ষিত এবং সচেতন হিন্দু জনগণ ছিল তারা অবশ্যই এর প্রতিবাদ করবে। এইটা কিন্তু এই অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এই স্যার সৈয়দ সলিমুল্লাহ তিনি কিন্তু পূর্বেই বুঝতে পেরেছিলেন যে এটা যে করা হচ্ছে এর প্রতিবাদ অবশ্যই এই শিক্ষিত সচেতন হিন্দু নাগরিকরা করবেন। তাদের প্রতিবাদের যাতে মোকাবেলা করা যায় সেই কারণে যেই দিন এটা কার্যকর হলো সেই দিনেই এই মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করলেন এটাকে মোকাবেলা করার জন্য। অর্থাৎ এই হিন্দুদের প্রতিবাদকে মোকাবেলা করার জন্য সেই দিনই তিনি এটা গঠন করেছিলেন, যাতে কিছু হলেও তারা, কারণ মুসলমানদের তখন কিন্তু নিজস্ব কোনো রাজনৈতিক দল ছিল না, সেই জন্য এইভাবে তাৎক্ষণিকভাবে যাতে এটাকে মোকাবেলা করা যায় তাই অত্যন্ত তড়িঘড়িভাবে তিনি এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। এরপরে আমরা দেখছি মুসলিম লীগ গঠন। এই যে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন যে উনি গঠন করলেন এটা তো একটা ক্ষুদ্র পরিসরের ছিল। এই হিন্দুদের যে প্রতিবাদ সেই কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেটাকে প্রতিহত করার মতো ক্ষমতা কিন্তু এই মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়নের ছিল না। তাই তিনি দেখলেন যে মুসলমানদের একটি রাজনৈতিক সংগঠনের অত্যন্ত প্রয়োজন, যার মাধ্যমে তারা তাদের দাবি দেওয়া, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং মুসলিম জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য একটি রাজনৈতিক সংগঠনের অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাই 1906 সালে তার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা দেখছি স্বতন্ত্র নির্বাচন। ভারতবর্ষে মুসলমানরা ছিল সংখ্যা লঘিষ্ঠ, তাই নির্বাচনে তারা জয়ী হতে পারত না, তারা আসন পেত না, তারা সরকার গঠনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারত না। এই যে অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুসলমানদের একটি স্বতন্ত্র নির্বাচন, তাদের আলাদা আসন থাকার জন্য আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি তখন সেই লর্ড মিন্টোর সাথে দেখা করেন।
ব্রিটিশ ভাইসরয় লর্ড মিন্টোর সাথে তারা দেখা করেন। তারা এই ব্যাপারে মুসলমানদের দাবি দেওয়া পেশ করেন যে মুসলিমদের জন্য যাতে স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করা হয়, যাতে মুসলিম জনগণই সেই সব সদস্যদেরকে নির্বাচিত, তাহলে কি হবে, মুসলিম প্রতিনিধিত্বের একটা সুযোগ সৃষ্টি হবে। এই যে মুসলিম প্রতিনিধি সভার এর একটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী সদস্য ছিলেন এই নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ। পরবর্তীতে লর্ড মিন্টো 1909 সালে যে ভারত শাসন আইন প্রণয়ন করা হয়, সেখানে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছিল। এখন আমরা আলোচনা করব শিক্ষা বিস্তারে তার অবদান কি। শিক্ষা বিস্তারে কিন্তু নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ অত্যন্ত অগ্রণী ভূমিকা ছিল। এই যে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, দেখো এখানে সব মেধাবী ছাত্রছাত্রীরা পড়ছে, তারা কত বড় বড় প্রকৌশলী হয়ে বের হচ্ছে। এই যে বিশ্ববিদ্যালয়টা আজকে আমরা দেখছি, এইটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন কে, এই নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ। সেই বঙ্গভঙ্গের পর যখন মুসলমানদের খুব মন খারাপ, তো যে এটাকে যখন বঙ্গভঙ্গ যখন আবার প্রত্যাহার করে নেওয়া হলো 1911 সালে, তখন মুসলমান জনগণের যে মন খারাপ ছিল, সেই সময় তিনি এই ইঞ্জিনিয়ারিং, তখন এটা একটা স্কুল ছিল, ইঞ্জিনিয়ারিং স্কুল, তারপরে এটা উন্নতি হয় কি সে কলেজে, এরপর বিশ্ববিদ্যালয়, বর্তমানে এটা কি বিশ্ববিদ্যালয়, তাই না? কিন্তু এটা প্রথমে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনিই হচ্ছেন এই নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠিত করা হয় 1921 সালে, সেখানেও কিন্তু স্যার সৈয়দ সলিমুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই যে বাংলার জনগণ, যে মুসলমান জনগণ যে কষ্ট পেয়েছিল এই বঙ্গভঙ্গ প্রত্যাহার করার ফল, তাদেরকে কিছু তো দেওয়া দরকার, তাদের লেখাপড়াটা যাতে তারা করতে পারে, সুযোগ পায়, তখন ঢাকায় কিন্তু এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এবং এই বিশ্ববিদ্যালয় স্থাপন করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছাত্রাবাসের নাম, তার প্রতি শ্রদ্ধা রেখে তাকে স্মরণ করে রাখার জন্যে সেই সময় একটি ছাত্রাবাস তৈরি করা হয়েছিল। সেই ছাত্রাবাসের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, এখনও সেই সলিমুল্লাহ হল রয়েছে। এখন আমরা করব মিটফোর্ড হাসপাতাল। মিটফোর্ড হাসপাতাল না, যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তোমরা তো জানো তাই না? এইটা মিটফোর্ড হাসপাতাল, প্রথমে এটি স্থাপন করেছিলেন তিনি, এই স্যার সৈয়দ সলিমুল্লাহ। পরবর্তীতে এটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল হিসেবে এখন রয়েছে, যেটার নাম কি, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখছি এতিমখানা। তোমরা আজিমপুরে গেলে দেখতে পারবে সলিমুল্লাহ এতিমখানা রয়েছে ওখানে, তাই না? এই যে দরিদ্র অসহায় শিশুদের প্রতিপালন করার জন্য তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন। সেই এতিমখানাটাই ওই যে সলিমুল্লাহ এতিমখানা। তাহলে দেখো এই নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহর জন্ম কোথায়, সেই নবাব পরিবারে। কত উঁচু স্তরে তার জন্ম, কত জৌলসে তার জীবন প্রতিপালন হয়েছে, অথচ সেই সোনার চামচ মুখে দিয়ে যে শিশুর জন্ম হয়েছিল, তিনি এদেশের দরিদ্র জনগণের দুঃখ কষ্টে ব্যথিত হয়ে রাজনীতির সাথে সক্রিয় হয়ে পড়েছিলেন এবং জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন। তার সেই স্বপ্নের বঙ্গভঙ্গ, সেই বাংলা, এই পূর্ব বাংলায় আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার রাজধানী তার সেই স্বপ্নের ঢাকা শহর। এই নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহর সেই স্বপ্নই আজ বাস্তবায়িত হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ এবং নবাব আব্দুল লতিফ নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় একটু পড়ো, তাহলে এই ব্যাপারে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সেই সাথে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক
অবশ্যই ব্যবহার করবে। সবশেষে এসো সবাই মিলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।